নমস্কার বন্ধুরা, আমি তৃষা আর আপনারা শুনছেন মরীচিকা টেলস। নিত্য নতুন নানা স্বাদের গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মরীচিকা টেলস ক্লাসিক্সে আজকের গল্প লেখক প্রেমেন্দ্র মিত্রের কলমে নিরুদ্দেশ। প্রেমেন্দ্র মিত্রের জন্ম 1904 সালে 4 সেপ্টেম্বর উত্তরপ্রদেশের বারাণসীতে। তিনি বাংলা সাহিত্যের এক স্বনামধন্য ও বহুমুখী প্রতিভাধর সাহিত্যিক। কল্পকাহিনী, মনস্তত্ত্ব, রহস্য, রোমাঞ্চ, শিশু সাহিত্য, সামাজিক গল্প ও উপন্যাসে দক্ষতার পাশাপাশি চলচ্চিত্র জগতেও তিনি রেখেছেন সফল পথচিহ্ন। তাঁর লেখা চরিত্র ঘনাদা বাংলা সাহিত্যে এক অনন্য সংযোজন। তাহলে আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের গল্প। দিনটা ভারী বিশ্রী। শীতের দিনে বাদলার মতো এত অস্বস্তিকর আর বোধহয় কিছু নেই। বৃষ্টি ঠিক যে পড়ছে তা নয়, কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ ও ম্লান পৃথিবী কেমন মৃতের মতো অসাড় হয়ে আছে। সোমেশ হঠাৎ আজ এসে না পড়লে কেমন করে দুপুরটা কাটাতাম সেটা বলতে পারি না, কিন্তু সোমেশও আজ যেন কেমন একটা হয়ে এসেছে। খবরের কাগজটা দু একবার উল্টে পাল্টে সোমেশের সামনে ফেলে দিয়ে বললাম, একটা আশ্চর্য ব্যাপার দেখেছ? কি? আজকের কাগজে একসঙ্গে 7-7টা নিরুদ্দেশের বিজ্ঞাপন। সোমেশ কোনো কৌতূহলী প্রকাশ করল না, যেমন বসেছিল তেমনই উদাসীনভাবে শুধু সিগারেটের ধোঁয়া ছাড়তে লাগলো। নিস্তব্ধ ঘরের ভেতর ধোঁয়ার কুণ্ডলী শুধু ধীরে ধীরে পাক খেতে খেতে ঊর্ধ্বে উঠছে, আর সমস্তই নিশ্চল, স্তব্ধ। বাইরের অসাড়তা যেন আমাদের মনের ওপরও চেপে ধরেছে। নেহাত কিছু একটা করে এই অস্বস্তিকর স্তব্ধতা ভাঙবার প্রয়োজনেই আরম্ভ করলাম। নিরুদ্দেশের এই বিজ্ঞাপনগুলো দেখলে আমার কিন্তু হাসি পায়। অধিকাংশ ক্ষেত্রেই ব্যাপারটা কি হয় জানো তো? ছেলে হয়তো রাত করে থিয়েটার থেকে বাড়ি ফিরেছেন, এমন তিনি প্রায়ই করে থাকেন আজকাল। খেতে বসবার সময় বাবা কয়েকদিন ধরে খোঁজ করছেন, কোথায় গেলেন বাবু, তোমার গুণধর পুত্রটি? লুকোনো পুঁজি থেকে মা বিকেলে ছেলের পেড়াপিড়িতে টাকা কটা বার করে দিয়েছে। সুতরাং তিনি জেনে শুনে মিথ্যে আর বলতে পারেন না, চুপ করে থাকেন। বাবা বলে যান, এত রাতেও বাবুর আসবার সময় হলো না। বারবারে তো সেল করে মাথা কিনেছেন, এবারেও কি কিতাপ্ত করবেন বুঝতেই পারছি। পয়সাগুলো আমার কলম খুশি না, তাই নবাব পুত্র যা খুশি তাই পড়ছে। দূর করে দেব, এবার দূর করে দেব। এই মৌখিক আস্ফালনেই হয়তো ব্যাপারটা শেষ হতে পারত, কিন্তু ঠিক সেই সময়ে গুণধর পুত্রের প্রবেশ। বাবা ঝোঁকটা আর কাটিয়ে উঠতে পারেন না, নিজের কাছে মান রাখবার জন্যও কিছু বলতে হয়। কতটা রাগ দেখানো উচিত ঠিক করতে না পেরে বলার মাত্রাটা একটু বেশি হয়ে পড়ে। শেষ পর্যন্ত বাবা বলেন, এমন ছেলের আমার দরকার নেই, বেরিয়ে যা। অভিমানী ছেলে আর কিছু না হোক, পিতৃদেবের এ আদেশ তৎক্ষণাৎ পালন করতে উদ্যত হয়। মা কোন দিক সামলাবেন বুঝতে না পেরে কাতরভাবে শুধু বলেন, আহা, খাওয়া দাওয়ার সময় কেন এসব বলো তো? পরে বললেই তো হতো। বাবা এবার মার ওপর মারমুখী হয়ে ওঠেন। তোমার আসকারাতেই তো উচ্ছনে গেছি, মাথাটি তুমি খেয়েছো আদর দি। মা চলে চোখ মোছেন, আর ছেলে বিশাল পৃথিবীতে নিরুদ্দেশ যাত্রায় বেরিয়ে পড়ে। পরের দিন ভয়ানক কাণ্ড। মা সেই রাত থেকে দাঁতে কুটোটি কাটেননি। আজকের দিনেও বিছানা ছেড়ে উঠবেন বলে মনে হয় না। বাবারও হয়তো রাত্রে ঘুম হয়নি, কিন্তু সে কথা প্রকাশ করবেন কোন মুখে? গৃহিণীকে ধমক দিয়ে বলেন, মিছিমিছি প্যান প্যান করো না, অমন ছেড়ে যাওয়াই ভালো। মার কান্না আবার উচ্ছ্বসিত হয়ে ওঠে। বাবা এবার দাঁত খিঁচিয়ে বললেও
নিজের মনের আশাটার কথাই বোধহয় জানান। তাও গেলে তো বাঁচতাম। এবেলায় দেখো সুরসুর করে আবার ফিরে আসবে। এমন বিনি পয়সার হোটেল পাবে কোথায়? মা এবার অশ্রুসিক্ত স্বরে বলেন, এই দারুণ শীতে কাল সারা রাত কোথায় রইল কে জানে, কি করে বসে আমার তাই ভয়। হ্যাঁ, ভয়। বাবা কথাটাকে ব্যঙ্গ করেই উড়িয়ে দিতে চান। তোমার ছেলে কিছুই করেনি গো, কিছুই করেনি। দিব্যি আছে কোনো বন্ধুর বাড়ি, অসুবিধে হলেই এসে দেখা দে। মার কান্না তবু থামে না। কিরকম অভিমানী জানো তো। বিরক্ত হয়ে বাবা বেরিয়ে যান। সন্ধেবেলা অফিস থেকে ফিরে এসে দেখেন অবস্থা গুরুতর। ছেলে ফেরেনি, মা শয্যা থেকে আর উঠবেন না বলেই পণ করেছেন। না, আর থাকতে দিলে না, এ অশান্তির চেয়ে বনবাস ভালো। বলে বাবা বেরিয়ে পড়েন এবং ওঠেন একেবারে খবরের কাগজের অফিসে। খবরের কাগজের অফিসের ব্যাপারটা বড় জটিল। কোন দিকে কি করতে হয় কিছু বোঝা যায় না। খানিক এদিক ওদিক বিমূঢ়ভাবে ঘুরে একদিকের একটা অফিস ঘরে ঢুকে পড়ে নিরীহ চেহারার এক ভদ্রলোককে বেছে নিয়ে সাহস করে জিজ্ঞেস করেন, আপনাদের কাগজে এই একটা খবর বার করতে চাই। নিরীহ চেহারার লোকটি হঠাৎ মুখ তুলে ব্যঙ্গের স্বরে বলেন, খবর? আমাদের খবরগুলো পছন্দ হচ্ছে না? আমরা কি এতদিন রামযাত্রা বার করেছি? বাবা একটু হতভম্ব হয়ে একবার অসহায়ভাবে চারদিকে তাকান। পাশের যে ভদ্রলোকটির মুখ থেকে অত্যন্ত রূঢ় প্রকৃতির মনে হয়েছিল, তিনি সহানুভূতির স্বরে বলেন, আহা, কি করছো? ভদ্রলোক কি বলতে চান শোনোই না। বসুন আপনি। বাবা একটা চেয়ারে একটু অপ্রস্তুতভাবে বসার পর তিনি বলেন, হ্যাঁ, কি একটা যেন খবর বলছিলেন। আর ঠিক খবর নয়, এই একটু বিজ্ঞাপন। বিজ্ঞাপন? কিসের বিজ্ঞাপন? কতটা স্পেস দরকার? কপি এনেছেন? বাবা আরো বিমূঢ়ভাবে বলেন, আজকে ঠিক বিজ্ঞাপন নয়, আমার ছেলে বাড়ি থেকে চলে গিয়েছে। তাঁকে আর কথা শেষ করতে হয় না। টেবিলের অপর দিক থেকে ভদ্রলোক বলেন, ও, বুঝেছি, নিরুদ্দেশ। কি দেবেন? চেহারার বর্ণনা নাকি ফিরে আসবার অনুরোধ? বাবা যেন এতক্ষণে কুল পেয়েছেন। তিনি বলেন, আগে হ্যাঁ, ফিরে আসবার অনুরোধ। তোমার বড় কাঁদাকাটি করছে। আচ্ছা, বুঝেছি। রাগারাগি করে পেয়েছে বুঝি? ভদ্রলোক একটা কাগজের প্যাড বাবার দিকে এগিয়ে দিয়ে বলেন, এই নিন, লিখে দিন। লিখে? বাবার মুখে বিপদগ্রস্ত ভাব অত্যন্ত স্পষ্ট। ভদ্রলোক দয়া পরাবশ হয়ে বলেন, আচ্ছা, আমরাই লিখে দেবো খন। আপনি শুধু নামটামগুলো একটু দিয়ে যান। পরিচয় ইত্যাদি দিয়ে যাবার সময় বাবা অনুরোধ করেন, একটু ভালো করে লিখে দেবেন। তোর মা কাল থেকে জলগ্রহণ করে। সে বলতে হবে না, এমনই লিখে দেবো যে পড়ে আপনার ছেলে কেঁদে ভাসিয়ে দেবে। আপনি নিশ্চিন্ত থাকুন। আশ্বস্ত হয়ে বাবা ঘরে ফেরে। কিন্তু অশ্রু সজল বিজ্ঞাপন বার হবার আগেই দেখেন ছেলে ঘরে এসে হাজির। অনুতপ্ত হয়ে এসেছে মনে করো না, সে বাড়িতে থাকতে আসেনি, শুধু একবার চলে যাবার আগে তার গোটা কত বই নিয়ে যেতে এসেছে। এবার মার ক্রুদ্ধস্বর শোনা যায়, তা যাবি বই কি, অমনি কুলাঙ্গার তুই তো হয়েছিস। কোনো ছেলে যেন আর বকুনি খায় না, তুই একেবারে পীর হয়েছিস। কাল সারা রাত দুশকের পাতা এক করেননি তা জানিস? ভেবে ভেবে চেহারাটা আজ কি হয়েছে দেখে আয়, উনি তেজ করে চলে যাবেন। বাবা এবার ভেতরে ঢুকে মৃদু স্বরে বলেন, আর বকাবকি কেন? মা ধমক দিয়ে বলেন, তুমি থামো, অত আদর ভালো না। একটু বকুনি খেয়েছেন বলে বাড়ি ছেড়ে চলে যাবে, এত বড় আস্পর্ধা। অধিকাংশ নিরুদ্দেশের বিজ্ঞাপনের ইতিহাসই এই। সমেশের সিগারেটটা তখন শেষ হয়েছে। এতক্ষণ ধরে আমার কথা সে মোটে শুনেছে বলে মনে হয় না। একবার একটু নড়ে বসতেও তাকে দেখিনি। একটু বিরক্ত স্বরেই বললাম, এই সোমেশ, কি হয়েছে তোমার বলতো?
মিছিমিছি আমি একলা বকে মরছি। সে কথার কোনো উত্তর না দিয়ে সোমেশ হঠাৎ ছড়ানো পা গুটিয়ে নিয়ে সোজা হয়ে বসে সিগারেটের অবশিষ্টটুকু ফেলে দিল। তারপর বলল, জানো না, বিজ্ঞাপনের পেছনে অনেক সত্যকার ট্র্যাজেডি থাকে। তা থাকে যে আমি অস্বীকার করছি না, কখনো কখনো সত্যি যে যায় সে আর ফেরে না। সোমেশ একটু হেসে বলল, না, তা বলছি না। ফিরে আসার ভয়ানক একটি ট্র্যাজেডির কথা আমি জানি। আমি উৎসুকভাবে তার দিকে চেয়ে বললাম, তার মানে? শোনো, বলছি। বাইরে এতক্ষণে বৃষ্টি আবার আরম্ভ হয়েছে। কাঁচের শার্সির ভেতর দিয়ে বাইরের রাস্তাঘাট ঝাপসা অবাস্তব দেখাচ্ছে। মনে হচ্ছে আমরা যেন সমস্ত পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি। পুরনো খবরের কাগজের ফাইল যদি উল্টে দেখো, তাহলে দেখতে পাবে বহু বছর আগে এখানকার একটি প্রধান সংবাদপত্রের পাতায় দিনের পর দিন একটি বিজ্ঞাপন বেরিয়েছে। যে বিজ্ঞাপন নয়, সম্পূর্ণ একটি ইতিহাস। দিনের পর দিন ধারাবাহিকভাবে পড়ে গেলে সম্পূর্ণ একটি কাহিনী যেন জানা যায়। মনে হয় ছাপার লেখায় সত্যি যেন কান পাতলে কাতর আর্তনাদ শোনা যাবে। সে বিজ্ঞাপন অবশ্যই নিরুদ্দেশের। প্রথমে দেখা যায় মায়ের কাতর অনুরোধ ছেলের প্রতি ফিরে আসবার জন্য। অস্পষ্ট আড়ষ্ট ভাষা, কিন্তু তার ভিতর দিয়ে কি ব্যাকুলতা যে প্রকাশ পেয়েছে তা না পড়লে বোঝা যায় না। ধীরে ধীরে মায়ের কাতর অনুরোধ হতাশ দীর্ঘশ্বাসের মতো খবরের কাগজের পাতায় যেন মিলিয়ে যেতেও দেখা গেল। তারপর শোনা গেল পিতার গম্ভীর স্বর, একটু যেন কম্পিত তবু ধীর ও শান্ত। শোভন, ফিরে এসো। তোমার মা শয্যাগত। তোমার কি এতটুকু কর্তব্যবোধ নেই? বিজ্ঞাপন তারপরেও কিন্তু থামল না। পিতার স্বর ভারী হয়ে আসছে, যেন মনে হয় যেন গলাটা ধরা। শোভন, এখন না এলে তোমার মাকে আর দেখতে পাবে না। কিন্তু শোভনের হৃদয় এতে বুঝি গড়ল না। দেখা গেল বিজ্ঞাপন সমানভাবে চলেছে, শুধু পিতার নিজেকে সামলাবার আর ক্ষমতা না। এবার তার স্বরে কাতরতা, শুধু কাতরতা নয়, একান্ত দুর্বলতা। শোভন, জানো না আমাদের কেমন করে দিন যাচ্ছে। এসো, আর আমাদের দুঃখ দিও না। বিজ্ঞাপন ক্রমশ হতাশ হাহাকার হয়ে উঠল। তারপর একেবারে গেল বদলে। আর শোভনকে উদ্দেশ্য করে কিছু লেখা না, সাধারণ একটি বিজ্ঞপ্তি মাত্র। এই ধরনের, এই চেহারার, এই বয়সের একটি ছেলে। আজ 1 বৎসর তার কোনো সন্ধান নেই। সন্ধান দিতে পারলে পুরস্কার পাওয়া যাবে। পুরস্কারের পরিমাণ ক্রমশ বাড়তে লাগলো খবরের কাগজের পাতায়। ঘরা ছিপছিপে একটি বছর 16-17 ছেলে, পরিচয়হীন, ঘাড়ের দিকে ডান কানের কাছে একটি বড় জরুল। জীবিত না মৃত এইটুকু যদি কেউ সন্ধান দিতে পারে, তাহলেই পুরস্কার পাওয়া যাবে। সোমেশ চুপ করল খানিকক্ষণের জন্য। জলের ছাটে শার্সির কাঁচ একেবারে ঝাপসা হয়ে গিয়েছে। ঘরের ভিতর ঠান্ডায় মনে হচ্ছে একটা কম্বল টম্বল জড়াতে পারলে ভালো হতো। বললাম, এ তো গেল বিজ্ঞাপনের উপাখ্যান। আসল ব্যাপারে কিছু জানো নাকি? জানি, শোভনকে আমি জানতাম। সে যে কোনো ভয়ঙ্কর অভিমানের বশে বাড়ি ছেড়ে এসেছিল তা মনে করো না। বাড়ি ছাড়াটাই তার কাছে একান্ত সহজ। ছোটটা যা হোক, কিছু বলেই হলো। পৃথিবীতে 2-1টা লোক আছে জন্ম থেকেই একেবারে নির্লিপ্ত মন নিয়ে। তারা ঠিক কঠিন হৃদয় নয়, বরং বলা যেতে পারে তাদের মন তৈলাক্ত। পিচ্ছিল বলে তারা কোথাও ধরা পড়ে না, কিছুই তাদের মনে দাগ দিতে পারে না। শুনলে আশ্চর্য হবে, খবরের কাগজের বিজ্ঞাপনের সংবাদ জানলেও সেগুলো সে অনুসরণ করেনি। কোনোদিন চোখে পড়েছিল হয়তো,
তারপর অনায়াসে সেগুলো গেছিল ভুলে। বাড়ির বাইরে যে সমস্ত দুঃখ অসুবিধা অন্য কেউ হলে হয়রান হয়ে পড়ত, তার ভিতরেই সে পেয়েছে মুক্তির স্বাদ। অন্য কেউ যাই ভাবুক, সে নিজেকে একটি ছোট সংসারের আদরের ছেলে হিসেবে শুধু ভাবতে পারেনি। কিন্তু বিজ্ঞাপন যেদিন হঠাৎ বন্ধ হয়ে গেল, সেদিন কেন বলা যায় না তার উদাসীন মনও বিচলিত হল। বিজ্ঞাপন বন্ধ হয়েছিল একটু অসাধারণভাবে। ক্লান্তভাবে চলতে চলতে একদিন হঠাৎ তা থেমে যায়নি। হঠাৎ যেন একটা ভয়ঙ্কর দুর্ঘটনা সংবাদপত্রের পাতায় স্তব্ধ হয়ে গেল। শোভনের চেহারার বর্ণনার বদলে হঠাৎ একদিন দেখা গেল, শোভন, তোমার মার সঙ্গে আর তোমার বুঝি দেখা হলো না? তিনি শুধু তোমারই নাম করছেন এখনো। তারপর আর কোনো বিজ্ঞাপন দেখা গেল না। প্রায় 2 বৎসর তখন কেটে গেছে। শোভন একদিন হঠাৎ গিয়ে হাজির তার দেশে। একটা ব্যাপারে শোভনের প্রকৃতির খানিকটা পরিচয় পাবে, সে কথাটা আগে বলিনি। শোভন সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়ে। সম্পূর্ণ বললেও তাদের ঠিক বর্ণনা করা হয় না। তাদের প্রাচীন জমিদারি অনেক দুর্দিনের ভিতর দিয়ে এসেও তখনও তেমন ক্ষয় পায়নি। শোভনই তার একমাত্র উত্তরাধিকার। সমীশ একটু থামতেই আমি বললাম, যাক, বুঝতে পেরেছি, শেষটুকু আর না বললেও চলবে। সমীশ একটু হেসে কোনো উত্তর না দিয়েই বলে চলল, 2 বছর স্বাধীন জীবনের দুঃখ কষ্ট গায়ে না মাখলেও তার ছাপ শোভনের ওপর তখন পড়েছে। 2 বছরে সে অনেক পরিবর্তিত হয়েছে, কিন্তু তাই বলে তাদের কর্মচারীরা তাকে চিনতে পারবে না এতটা আশঙ্কা করিনি। শোভন দেশে পৌঁছে সোজাসুজি তাদের বাড়ি ঢুকছিল। প্রথম তাকে বাধা দিলেন তার পুরনো নায়েব মশাই। কাকে চান? শোভন হেসে বললে, কাউকে না, বাড়িতে যেতে চাই। নায়েব মশাই তার দিকে খানিক তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে তারপর একটু স্মিত হাস্যে বললেন, ও, কিন্তু এত তাড়াতাড়ি কেন? আসুন, বাড়িতে একটু বিশ্রাম করুন। শোভন অবাক হয়ে বললে, কি হয়েছে নায়েব মশাই? না না, হয়নি কিছু। মা ভালো আছেন? শোভনের প্রশ্নে এবার সত্যিই ব্যাকুলতা ছিল। নায়েব মশাই তেমনই অদ্ভুত হেসে হেসে বললে, ভালো আছেন বই কি, আসুন আসুন আমার সঙ্গে। শোভন তবু বললে। কিন্তু ভেতরে গেলেই তো হয়। নায়েব মশাই একটু যেন কঠিন স্বরে বললেন, না 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 না, হয় না এরকম, আপনি আমার সঙ্গেই আসুন। শোভন রীতিমতো বিমূঢ় অবস্থায় আবার নায়েব মশাইকে অনুসরণ করে বাড়াবাড়িতে গিয়ে উঠল। 2 বছর সেখানে কিছু কিছু পরিবর্তন হয়েছে। পুরনো সরকার তাদের নেই, নতুন 2টি লোক সেখানে বসে খাতা লিখছে। তার পরিচিত বৃদ্ধ খাজাঞ্চি মশাইকে দেখে সে যেন আশ্বস্ত হল। নায়েব মশাই তাকে একটা চেয়ারে বসতে বলে খাজাঞ্চি মশাইকে উদ্দেশ্য করে বললেন, ইনি ভেতরে যেতে চাইছেন। শোভনের কাছে নায়েব মশাইয়ের গলার স্বর কেমন যেন অস্বাভাবিক মনে হল। খাজাঞ্চি মশাইয়ের নাকের ওপরকার চশমাটা একটু আঙ্গুল দিয়ে তুলে তার দিকে চেয়ে বললেন, ইনি আজই এসেছেন বুঝি? হ্যাঁ, এইমাত্র। শোভন এবার অধীরভাবে বলে উঠল, আপনারা কি বলতে চান স্পষ্ট করে বলুন তো। মার কি হয়েছে? বাবা কেমন আছেন? চারিধারে সবকটা দৃষ্টি তার উপর অদ্ভুতভাবে নিবদ্ধ। খানিকক্ষণ সকলেই নীরব। তারপর নায়েব মশাই বললেন, তারা সব ভালোই আছেন, কিন্তু এখন তো আপনার সঙ্গে দেখা হবে না। এবার শোভন ক্রুদ্ধ হয়ে উঠল। কেন দেখা হবে না? আপনাদের কি মাথা খারাপ হয়ে গেছে? আমি চললুম। শোভন উঠল, কিন্তু নায়েব মশাই দরজার কাছে সামান্য কিছু এগিয়ে গিয়ে শান্তভাবে বললেন, দেখুন, মিছিমিছি কেলেঙ্কারি করে কোনো লাভ নেই, তাতে ফল হবে না কিছু।
হঠাৎ শোভনের কাছে সমস্ত ব্যাপারটা ভয়ঙ্করভাবে স্পষ্ট হয়ে উঠল। সে বিস্মিত ভীত কণ্ঠে বলল, আপনারা কি আমাকে চিনতে পারছেন না? সকলে নীরব। আমি শোভন, বুঝতে পারছেন না আমি শোভন? নায়েব মশাই এবার বললেন, আচ্ছা, আপনি একটু দাঁড়ান, আমি আসছি। পাশের ঘরে গিয়ে টেবিলের একটা ড্রয়ার খুলে তিনি একটা জিনিস নিয়ে শোভনের হাতে দিলেন। তারই একটা পুরনো ফটো, সাধারণভাবে তোলা, এখন অস্পষ্ট হয়ে এসেছে একটু। নায়েব মশাই বললেন, এই দেখুন, ভালো করে দেখুন, চিনতে পারছেন একে? শোভন মিশ্রিত কণ্ঠে বললে, এ তো আমারই ফটো, দেখুন আপনারাই ভালো করে মিলিয়ে। না, এ তো অসহ্য। চুলগুলো মুঠি করে ধরে সে বসে পড়ল। নায়েব মশাই তার সঙ্গে বসে বললেন, দেখুন, কিছু মনে করবেন না, আপনার সঙ্গে একটু মিল আছে সত্যি, কিন্তু এর আগে আরো দুজনের সঙ্গে ছিল, মাথায় জরুল পর্যন্ত। আমাদের এ নিয়ে গোলমাল করতে মানা আছে, আমরা কিন্তু হাঙ্গামা করব না। আপনি এখন চলে যেতে পারেন। শোভন উদ্ভ্রান্তভাবে সকলের দিকে চেয়ে দেখল। সকলের দৃষ্টিতে অবিশ্বাস্য কাতরতা ভাবে বলল, একবার শুধু আমি মা বাবার সাথে দেখা করব। আপনারা বিশ্বাস করছেন না, কিন্তু একবার শুধু আমার মা বাবার সাথে দেখা করতে দিন। নায়েব মশাই হতাশ ভাবে হাতের ভঙ্গি করে বললেন, শুনুন তাহলে, 7 দিন আগে শোভন মারা গেছে, তার মৃত্যুর খবর আমরা পেয়েছি। শোভন এই অবস্থাতে না হইতে পারলেন, বললে, কেমন করে মারা গেল? তার কণ্ঠস্বরে বিদ্রুপ উপেক্ষা করে নায়েব মশাই বললেন, মারা গিয়েছে রাস্তায় গাড়ি চাপা পড়ে অপঘাতে। নাম ধাম পরিচয় পাওয়া সম্ভব হয়নি, কিন্তু যারা দুর্ঘটনার সময় উপস্থিত ছিল তাদের কয়েকজন খবরের কাগজে আমাদের বিজ্ঞাপন দেখে আমাদের সব কথা জানিয়েছেন। হাসপাতালেও আমরা খবর নিয়েছি, সেখানকার ডাক্তাররা এর বর্ণনার সঙ্গে আমাদের সঙ্গে সব মিলে গেছে। শোভনের পর কি করতে বলা যায় না, কিন্তু সেই সময় দেখা গেল তার বাবা বাড়ি থেকে বেরোচ্ছেন। মানুষের সঙ্গে ঝড়ে ভাঙা গাছে এত দূর সাদৃশ্য হতে পারে সাহিত্যে উপমা করেও কখনো তার মনে হয়নি তার চলার গতিতে পর্যন্ত যেন ভয়ঙ্কর দুর্ঘটনার পরিচয় আছে। সকলে কিছু বুঝে উঠবার আগেই শোভন দৌড়ে ঘর থেকে বার হয়ে গেল। নায়েবও কর্মচারীরা ব্যাপারটা বুঝে যখন তার পিছু নিলে, তখন সে বাবার কাছে গিয়ে উপস্থিত হয়েছে। বাবা! বৃদ্ধ থমকে দাঁড়ালেন। সে মুখের বেদনাময় বিমূরতা শোভনের বুকে ছুরির মতো বিঁধল। বাবা, আমায় চিনতে পারছো? বৃদ্ধ স্বস্তির পদে এক পা এগিয়ে আবার থমকে গেলেন। প্রবল ভাবাবেগ তার বার্ধক্যের শিথিল মুখের বিকৃতি করে দিচ্ছে। তখন নায়েব মশাই ও কর্মচারীরা এসে পড়েছেন। বৃদ্ধ কম্পিত হাত তুলে কম্পিত স্বরে বললেন, কে? নায়েব মশাই শোভনের কাঁধে দৃঢ়ভাবে হাত রেখে বললেন, না, কেউ না, সেই সেবারের মতো এই নিয়ে 3 বার হলো। একজন কর্মচারী বললে, আমরা আসতে দিইনি, হঠাৎ আমাদের হাত ছাড়িয়ে। বৃদ্ধ তাকে থামিয়ে বললেন, কিছু বলো না, চলে যেতে দাও। বৃদ্ধ শেষবার শোভনের দিকে কাতরভাবে চেয়ে আবার ঘরের দিকে ফিরলেন। শোভন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। নায়েব মশাই তাকে কি বলছিলেন অনেকক্ষণ সে কিছু শুনতে পায়নি। কখন সে আবার বাড়িতে এসে বসেছে তাও তার মনে নেই। আচ্ছন্নতার কাঠল কঠিন বাদে ভেতর বাড়ি থেকে একজন কর্মচারী নায়েব মশাইকে এসে কি বলছে। নায়েব মশাই তাকে কি বলছেন ঠিক শোনা যাচ্ছে না। না, এইবার বোঝা যাচ্ছে নায়েব মশাইয়ের হাতে অনেকগুলো টাকার নোট। কণ্ঠস্বরে তার মিনতি। শোভনকে একটা কাজ করতে হবে। বাড়ির কর্ত্রী মুমূর্ষ, ছেলের মৃত্যু সংবাদ তিনি শোনেননি, তাকে কিছু জানানো হয়নি। এখনো তিনি তাকে দেখবার আশা করে আছেন। সেজন্যই বুঝি তিনি মৃত্যুতেও শান্তি পেতে পারছেন না। শোভনকে তার হারানো ছেলে হয়ে একবার দেখা দিতে হবে।
মনুষ্যর নিষ্প্রভ দৃষ্টিতে কোনো কিছু ধরা পড়বে না। হারানো ছেলের সঙ্গে তার সত্যি সাদৃশ্য আছে। মৃত্যু পথযাত্রীকে এই শেষ সান্ত্বনাটুকু দেবার জন্য জমিদার নিজে তাকে কাতর অনুরোধ জানিয়েছেন। তার এতে কোনো ক্ষতি নেই। নায়েব মশাই নোটের তারাটা শোভনের হাতে গঁকে দিলেন। সোমেশ চুপ করল। খানিকক্ষণ বাইরে বৃষ্টির শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। আমি অবশেষে বললাম, আচ্ছা সোমেশ, এই তোমার গানের কাছেও একটা জরুল আছে না? সোমেশ হেসে বলল, সেই জন্যই গল্প বানানো সহজ হবে। কিন্তু কেন বলা যায় না? শীতের বাদলের এই শীতল প্রায়ন্ধকার অস্বাভাবিক অপরাহ্নে তার হাসিটাই বিশ্বাস করতে আমার প্রবৃত্তি হলো না। আপনারা শুনলেন লেখক প্রেমেন্দ্র মিত্রের গল্প নিরুদ্দেশ। গল্প পাঠ ও কথকের ভূমিকায় দীপ্তদীপ, সোমেশ সৌগত, শোভন সায়ন্তক, শোভনের বাবা ও প্রথম ছেলেটির বাবার ভূমিকায় নৈরিত অডিও স্টোরি থেকে কুশল নস্কর, প্রথম ছেলেটির মা আমি তৃষা। বিজ্ঞাপন অফিসের প্রথম ভদ্রলোক খাজাঞ্চি মশাই ও শোভনের বাড়ির কর্মচারীর ভূমিকায় গপ্পের আড্ডাখানা থেকে মিনহাজুল মোল্লা। বিজ্ঞাপন অফিসের দ্বিতীয় ভদ্রলোক ও নায়েব মশাই রোহন। পোস্টার ডিজাইন সুপ্রথিত, ভয়েস এডিটিং সুস্মিতা ও নিলয়, শব্দগ্রহণ ও আবহ সঙ্গীত অভ্র মুহান্ত, সমগ্র পরিচালনা দীপ্তদীপ। গল্পটি ভালো লাগলে একটা করে লাইক আর বন্ধুদের শেয়ার করবেন। নিজের লেখা গল্প ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন আমাদের ঠিকানায়। দেখা হবে পরবর্তী কোনো গল্পে। সকলে ভালো থাকবেন। মরিচিকা টেলস, যেখানে গল্প মেশে বাস্তবের সাথে।